বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম। আসলে ওয়াজ নসিহত করার লাগে আসি নাই। আসলে ওয়াজ নসিহত করার মতো এরকম ইলম আমার মধ্যে নাই। তবে হুজুররা ওইটা করতে পারে, আমাদের আলেম ওলামা যারা আছে। আমরা অনেক সময় দেখা গেছে যে মানে বুঝি না, তো ভিউজের লাগে পাগল, অনেক সময় ওনাদেরকে নিয়ে ট্রল করি। আসলে আমি একসময় করছিলাম, কিন্তু পরে যখন আসলে দেখলাম যে কোরআন হাদিসের ওনাদের যে অগাধ জ্ঞান, ওনাদের সমালোচনা করা যায়, ভুল কথাবার্তা ওনারা বলে, কিন্তু ওনাদেরকে নিয়ে এই যে হাসি তামাশা এগুলো আসলে আমাদের করার নাই, উচিত না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে গাজা ফিলিস্তিনের সাথে যে যুদ্ধটা, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। তো ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলতে গেলে আসলে এখানে পুরো মিডল ইস্টের জিও পলিটিক্স নিয়ে কথা বলতে হয়, ধর্ম নিয়ে কথা বলতে হয়। এখন আমাদের ওই যে হুজুররা কী করে, হুজুররা যখন কথাবার্তা বলে তখন দেখা গেছে যে ওনারা শুধুমাত্র ওই যে ধর্মটাকেই দেখে। ওনাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, ওনারা শুধু ধর্মটাকেই দেখে। এখানে দেখে শুধু ইহুদি, আবার শুধু দেখে ইহুদি মুসলিম, আবার ইরান হইলো শিয়া। এখন শিয়ারা আবার ইরান আবার হামাসরা সাপোর্ট দিতেছে। এখন অনেকে এর লাগে হামাসেরও বিরোধিতা করে। তো এখানে আসলে মিডল ইস্টের নিজের কনফ্লিক্টগুলো এগুলো সব কিছু মিলে এখানে কিন্তু আসলে জিও পলিটিক্সও কাজ করে, ধর্মও কাজ করে। আবার যারা জিও পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে তারা দেখা গেছে যে ওই ধর্মটারে অত গুরুত্ব দেয় না। কিন্তু এখানে দুইটা বিষয়, অ্যানালিটিক্যাল কথাবার্তা বলতে হলে দুইটা বিষয় মানে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তো ওই রকম কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো। আসলে দেখা গেছে কি, এই মিডল ইস্টের জিও পলিটিক্সটা এতটা জটিল, যারা অনেক বছর থেকে এটা নিয়ে রিসার্চ করতেছে, যারা পিএইচডি ডিগ্রি করতেছে, যারা ভার্সিটিতে এগুলো নিয়ে পড়াইতেছে, দেখা গেছে ওনাদের প্রেডিকশনও মিলে না। দেখা গেছে বলে একরকম হয়ে যায় আরেক রকম। তো আর আমরা তো ওই কয়েকদিন পর একটু ঘাটাঘাটি করলে আর কী বা। তারপরেও দেখা গেছে আমরা অনেকেই অনেক কিছু জানি না। তো আশা করি যে ওই ধরনের কিছু কথা আপনাদেরকে জানাইতে পারবো। তো দেখেন, আসলে হামাস 7ই অক্টোবর যেই হামলাটা করছে, হামলা বলতে ইসরায়েলে ঢুকছে, প্রায় 240-50 জন হোস্টেজ গাজা নিয়ে আসছে এবং কিছু শর্ত জুড়ে দিছে, এবং তখন থেকে আসলে যুদ্ধ শুরু, ওই দিন থেকেই। তো আসলে কেন হামাস এই রিস্কটা নিতে গেল, এখানে হামাসের কিন্তু দেখা গেছে যে এই যে 3 মাস, অলরেডি 7 তারিখে 3 মাস হয়ে গেছে, 4 মাস চলতেছে, যে এখনও কিন্তু মানে যতটুকু পারে হামাস কীরকম যুদ্ধ করতেছে ওটা নিয়েও প্রশ্ন উঠতে পারে, অবশ্যই উঠতে পারে। তবে দেখা গেছে যে হামাসের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছে যতটুক, আমি বলতেছি, মানে আমার যতটুকু মনে হয় এখন। তবে যুদ্ধটা আরও মানে আক্রমণাত্মক হওয়াটা উচিত, কিন্তু সব কিছু শক্তি সামর্থ্য সব কিছু মিলাইতে হবে। যাই হোক, ওই দিন যে হামাস আসলে একটা করছে, ওইটার কি কেন করছে, এই যে ইসরায়েলের এই যে যুদ্ধটা এখন লাগছে, আসলে কত হাজার হাজার মানুষ মারা গেল, কিন্তু ফিলিস্তিনি ইস্যুতে কি হামাসের আর কোনো কিছু করা ছিল না? তো এইটা নিয়ে আসলে বলতে গেলে, এই যারা মনে করেন যে এখন এই যে গাজা তো কয়েক বছর থেকেই অবরুদ্ধ, সেই 2006 যখন এই হামাস ক্ষমতায় আসলো, ইসমাইল হানিয়ার রাতে ক্ষমতায় গেল, তো লাস্ট যেই অনেকগুলো কনফ্লিক্ট হয়েছে, কিন্তু গাজাটা ফুল অবরুদ্ধ। গাজাতে কি ঢুকবে কি বের হবে, মানুষ কি কি খাইতে পারে, একটু পানি খাইতে হইব, ওইটার নিয়ন্ত্রণ কিন্তু ইসরায়েলের হাতে। এখন আপনি যদি বলেন যে আসলে গাজা যেরকম ছিল এরকমই থাকতো, হামাসের মানে ইসরায়েলের লগে টোকাটুকি করার কোনো দরকার ছিল না, তাইলে আসসালামু আলাইকুম। এখন তারপরে আরও কিছু কথাবার্তা শুনেন, যেগুলো আসলে বললে বুঝবেন যে আসলে হামাসের কি আসলে কিছু করার ছিল নাকি, বা কেন এবার এই রিস্কটা নিতে গেল। হামাস আমার যতটুকু মনে হয় যে এত বিপর্যয় হবে এটা ভাবে নাই, তবে কিছু প্রস্তুতি নিয়ে রাখছে প্রতিরোধের লাগিয়া, কিন্তু এরকম ভাবে নাই। তবে আরও বড় ঝামেলাটা হইতো যদি
সৌদির সাথে অ্যালায়েন্সটা হয়ে যেত। তো ওইটার ভয়টা মেইন ছিল। ওইটার ভয়টা মেইন থাকার কারণ হচ্ছে এই যে আপনারা কেউ কেউ হয়তো জানেন যে লাস্ট ইয়ার, এখন তো 2024 চলে আসে, 23-এরই লাস্টের দিকে মানে Q4-এ এই ইয়েতে ইউএসএর মদদে এই ইসরায়েলের সাথে সৌদির একটা অ্যালায়েন্স হতে যাইতেছিল। এবং ওই অ্যালায়েন্সটা হইলে আসলে কী হইতো, দেখা গেছে ফিলিস্তিন তো আরব এবং মুসলিম। তো এই যে মুসলিমদের জন্য আমরা হচ্ছে আরবদের মধ্যে সবচেয়ে এই হর্তাকর্তা বলেন, মুসলিমদের মধ্যে প্রভাব বিস্তারকারী বলেন, গুরু বলেন, হ্যাঁ, আমরা আসলে সবার আগে যে নামটা আসে সেটা আসে সৌদি আরব। এখন সৌদি আরব যদি ইসরায়েলের এভাবে স্বীকৃতি দিয়ে একটা অ্যালায়েন্সে চলে যায়, এখন তাহলেও আপাত দৃষ্টিতেই ভাবেন না, তাহলে কিন্তু ফিলিস্তিনের পক্ষে আসলে ফিলিস্তিন স্বাধীনতা পাবে এরকম এই সম্ভাবনাটা আসলে 0%-এ চলে যায়। কিন্তু আসলে ওইটা কি শুধু কি কূটনৈতিক অ্যালায়েন্স ছিল, নাকি এটার বিরুদ্ধে মানে পুরো ফিলিস্তিনটাকে আসলে নাই করে দেওয়ার একটা প্ল্যানের দিকে ইসরায়েল এবং ইউএস জোট আগাইতেছিল সৌদি আরবের সাথে নিয়ে? ওইটা ওইটা এই যে দেখাবো, তাহলে বুঝবেন আসলে ওই রকমই ছিল। আসলে এই যে ইসরায়েলের এই যে সুয়েজ খাল দিয়ে আসলে এখানে জিওপলিটিক্সটা এত বেশি ইম্পর্ট্যান্ট। এখানে দেখা গেছে যে এই যে সৌদি আরবের যেই তেল গ্যাসের খনিগুলো, ওগুলো হচ্ছে ওদের পূর্ব দিকের এই পারস্য উপসাগরের এদিকে। এবং এখান থেকে হচ্ছে হরমুজ প্রণালী হইয়া, বাবেল বন্দর হইয়া, সুয়েজ খাল দিয়ে হচ্ছে এই মেডিটেরিয়ান সি হইয়া এগুলো ইউরোপ আমেরিকার দিকে যায়। কিন্তু এখানে সুয়েজ খালটা হচ্ছে মিশরের উপর দিয়ে, ইজিপ্টের উপর দিয়ে। এবং এই সুয়েজ খালের এটার কন্ট্রোল আমেরিকার হাতে, কিন্তু মিশর এখান থেকে প্রতি বছর বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করে। এবং এটা ইউএসএরই অনেক খরচ হয়। তো এইটার একটা মানে এটার বাদ দিয়ে অন্য একটা প্ল্যান তাদের ছিল। তাছাড়া ওই যে দেখাচ্ছে, এই যে এই ভিডিওটা দেখেন নেতানিয়াহু কি দেখাইতেছে, কি বলতেছে দেখেন। A few years ago, I stood here with a red marker to show the curse, a great curse, the curse of a nuclear Iran. But today I bring this marker to show a great blessing, the blessing of a new Middle East between Israel, Saudi Arabia, and our other neighbors. We will not only bring down barriers between Israel and our neighbors, we'll build a new corridor of peace and prosperity that connects Asia through the UAE, Saudi Arabia, Jordan, Israel, to Europe. This is an extraordinary change, a monumental change. Another pivot of treaties with Arab states. Sanctions must be snapped back. And above all, ইরানের কথা Iran বলতেছে। must face a credible nuclear threat. আচ্ছা, এই পরেরগুলো আসলে স্ক্রিন রেকর্ডে দেখাই, এইভাবে দেখালে অসুবিধা লাগতেছে। আচ্ছা, তো নেতানিয়াহু এখানে কি দেখাইতেছে সেটা তো দেখলাম। তারা হচ্ছে এই যে ইউএই মানে আরব আমিরাত মানে দুবাই হইয়া, সৌদি জর্ডান হইয়া, তারপরে হচ্ছে ইসরায়েল হইয়া গাজা স্ট্রিপের উপর দিয়ে এখানে তেল গ্যাস আমদানি রপ্তানির একটা লাইন করতেছে। তাহলে তারা দেখা গেছে কি বাবল মান্দাবটা ইউজ করতে হইতেছে না, আর হচ্ছে এইখান দিয়ে সুয়েজ ক্যানালের উপরও ডিপেন্ডেন্সিটা কমে যাইতেছে। তো এইখানে আসলে গাজার সমস্যা কি? এখানে যদি আমি ম্যাপটা ওপেন করি, তাহলে দেখবেন যে এই যে আচ্ছা এইখান দিয়ে দেখাইলো আর কি, এদিক দিয়ে যাচ্ছে। তো এখন এদিক দিয়ে জর্ডানের উপর দিয়ে যদি যায়, এইখান দিয়া এই যে তাদের মেইন যেই এখনকার প্ল্যানটা হচ্ছে কি, এখন এই এদিক দিয়ে যদি যায় তাহলে হচ্ছে এইখানে যদি আপনার ডেড সির উপর দিয়ে যায়, তাহলে দেখা গেছে যে এই ওয়েস্ট ব্যাংকটা লাগতেছে। ওয়েস্ট ব্যাংকের মধ্যে কিন্তু এখন হচ্ছে ফিলিস্তিনিরা, এখানে এখন একটা ডামি প্রেসিডেন্ট আছে ওই মাহমুদ আব্বাস, ওই হইলো ইসরায়েলের কথা মতো চলে। ওই মাঝে মাঝে দেখা গেছে কি ইসরায়েলের বিরুদ্ধে কিছু কয়, ওইটাও দেখা গেছে নেতানিয়াহু শিখাই দেয়, তো হয় দেখা গেছে হয় কিছু কয়, কিন্তু আসলে ও হচ্ছে একেবারেই মানে ইসরায়েলের অনুগত। তো এখানে নেতানিয়াহুর প্ল্যানটা হচ্ছে আসলে এই যে এই গাজা স্ট্রিপটা তাদের হচ্ছে এখান থেকে যদি পোর্ট করে, তাহলে গাজাটা হচ্ছে কাছে হয়,
আর হচ্ছে তাদের এখান দিয়ে একটা পোর্ট আছে, আর গাজায় পোর্ট করব, গাজার মানুষ করে এইদিকে সিনাইতে পাঠাই দিব, এই যে ইজিপ্টে, আর হচ্ছে ওয়েস্ট ব্যাংকের এগুলো ঠেলে ঠেলে জর্ডানে দিয়ে দিব। জর্ডানে সরা দিয়ে মানে পুরোটাই ইসরায়েল বানাইবো। এবং দেখেন ওই নেতানিয়াহু কিন্তু ওই যে ইয়াসির আরাফাতের সাথে যখন চুক্তি হয়েছিল দ্বিরাষ্ট্র তত্ত্বের, তখন কিন্তু ওইটার বিরোধিতা করছিল এবং এই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মারা ফেলেছিল। এবং তার মানে হচ্ছে সে এখানে দুইটা দেশ মানে না, সে চায় যে একটা দেশ থাকবে, এখানে কোনো আরব থাকবে না, এখানে সব ইসরায়েলি থাকবে, ইহুদিরা থাকবে। তো এইটা হচ্ছে তাদের একটা প্ল্যান এখন দেখছেন। আর এই প্ল্যানের মধ্যে হচ্ছে কি ওই সৌদিরে লাগতেছে, সৌদির সাথে তাদের একটা ইয়ে করতেই হবে। আর তাদের আরেকটা প্ল্যান ছিল বলতে এটা অনেক আগ থেকে তাদের পরিকল্পনা, যে এই যে সুয়েজ খালতে এখান দিয়ে, হ্যাঁ, তারা হচ্ছে এই যে গল্প বাকাবা থেকে এখান দিয়ে তাদের এই যে ইলিয়ট যে এই জায়গাটা থেকে এদিক দিয়ে একেবারে জর্ডানিয়ান বর্ডার হইয়া এখান দিয়ে যায় গাজা স্ট্রিপ হইয়া এই দিক দিয়ে তাদের একটা ক্যানেল খনন করবে, মানে সুয়েজ খালের টারে এটার এই অল্টারনেটিভ হিসেবে ইয়ে করবে। এটা আমি বানায় বলতেছি না, দেখেন এখানে আমি দেখাইতেছি। এই যে এখানে হচ্ছে দ্য নিউ আরবের একটা রিপোর্ট, এটা প্রকাশ পাইছে 90s দিকে। এটা কিন্তু একেবারেই এই যে ইসরায়েলের যেই ফাউন্ডিং ফাদার, যে এটা হইলো বেন গরিয়ন, ও তার প্ল্যান, কিন্তু তার নামেই কিন্তু বেন গরিয়ন পোর্ট হইতে চাইছিল গাজাতে, তারা এইটা করতে চাইছিল। তো গাজাতে যদি পোর্ট করতে হয়, তার মানে হচ্ছে গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং আপনারা অলরেডি জানান যে ইউএসএ এম্বাসি কিন্তু অলরেডি জেরুজালামে শিফট করে ফেলছে, তার মানে জেরুজালামটাও তারা ওই যে ইসরায়েলের অংশই মনে করে। এখানে হচ্ছে ফিলিস্তিনিদের আর কিছুই থাকতেছে না, এরকম অবস্থা। তো এখানে হচ্ছে এই যে লেখা আছে যে গল্প বাকাবার, এখান থেকে এখানে জর্ডানিয়ার বর্ডার হইয়া তাদের হচ্ছে ডেড সির পাশ দিয়া এটা গাজা স্ট্রিপ পর্যন্ত কানেক্ট করবে। এই রেড সি আর মেডিটেরিয়ান সি এখানে কানেক্ট হবে। তখন হচ্ছে তাদের হচ্ছে এই যে বাবুল মান্দাব, এখানে আর কি হুতিরা, আর এটা হলো হরমুজ প্রণালী, এখানে এটা মানে ইরানের কন্ট্রোলে আছে। তারপরেও এই যে এখানে ইরানের কয়েকটা দ্বীপ আছে, এই দ্বীপগুলো কিন্তু এই আরব আমিরাত কিন্তু এখন অলরেডি মানে দাবি করতেছে তাদের নিজের, কিন্তু এগুলোতে ইরানের নৌবাহিনীরা আছে, এগুলা দখলে রাখছে এখনো। এইটার এই যে গরিয়ান পোর্ট নিয়ে এখানে আরেকটা মানে মডার্ন ডিপ্লোমেসির আরেকটা রিপোর্ট দেখেন। এটা লিখছে হচ্ছে ডাক্তার নাদিয়া, উনি হচ্ছে মিশরের একটা এই যে অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের মিশরের। তো ওনারা হচ্ছে মানে এগুলো প্রপার ডকুমেন্ট, এটার প্রপার ডকুমেন্ট আছে এবং এটা ফাঁস হয়ে গেছিল। তো এবং সৌদির সাথে নিয়ে তারা এরকম মানে এই ইয়েটা করতেছে। সৌদি যেহেতু এই পাশগুলোতে হচ্ছে এই আপনার তেল গ্যাসের যে খনিগুলা এই দিক দিয়া, তখন যেহেতু জলপথে নৌপথে হলো খরচ কম, এই দিক দিয়ে একেবারে হরমুজ প্রণালী হইয়া এদিক দিয়ে আইসা এই যে বাবল মান্দব হইয়া সুয়েজ ক্যানাল হইয়া এই রেড সি আর মেডিটেরিয়ান সি এখান দিয়ে একসাথে হয়েছে। তো যেটা বলতেছিলাম, আসলে ইসরায়েল কিন্তু হামাসের এই অ্যাটাকটা সম্পর্কে আসলে জানতো। গাজা কিন্তু এখানে গাজা স্ট্রিপ এখানে একেবারে অবরুদ্ধ একটা। তো এইখানে এটা কি হয় না হয়, এখানে মোসাদ তো অলরেডি আছে, যে মোসাদের কারণে 67-73 দুইটা যুদ্ধই আরবরা হারছে, একমাত্র মোসাদের মানে ইন্টেলিজেন্সের কারণে, তাদের যে কুটসালের কারণে। তো মোসাদ কি আসলে জানতো না? মোসাদ সহ এবং এই সিএনএন সহ মানে সিএনএন না সিআইএও তাদেরকে রিপোর্ট করছিল যে হামাস অ্যাটাক করতে পারে। এই যে দেখেন, এই যে সিএনএন একটা রিপোর্টে দেখেন, এটা হামাসের অ্যাটাক সম্পর্কে ইসরায়েল জানতো অনেক আগ থেকেই, 1 বছর আগ থেকে জানতো। এবং মানে হামলার 5-6 দিন আগেও তারা জানতো ঠিকই, কিন্তু তারা চাইছিল যে আসলে হামাস আক্রমণ করুক। হামাস আক্রমণ করছে এবং এই যে এখান দিয়ে কাটারটার সরাইয়া হামাস কিন্তু আসলে কিছু মানুষ মারছে, কিন্তু হামাসের মুখ মানে যেটা বলতেছে হামাস, সেটা হচ্ছে তারা আসলে শুধু
মিলিটারি বলতে তারা আইডিএফ এর সদস্যগুলোর মারছে, মানে সেনা সদস্য ছাড়া তারা সাধারণ মানুষ মারা নাই। এবং আমরা দেখছি যে তারা যখন হোস্টেজগুলো নিয়ে গেছে এবং এই যে বন্দীদেরকে তারা কত যত্ন করলো, বন্দীদেরকে যখন মুক্তি দিল ওই যে যুদ্ধ বিরতির সময়, তখন আসলে আমরা দেখলাম যে আসলে মানে সবাই হামাসের সাথে কতটা সবাই এভাবে হাত দিয়ে যাওয়ার সময় বিদায় জানাতেছে হাসি মুখে, মানে মনে হলো যে ফ্যামিলি মেম্বার থেকে দূরে যাইতেছে, ওই রকম ছিল। তো এখানে এই যে 1400 মানুষ মরছে কইতেছে ইসরায়েল, তো এখানে হামাস বলতেছে কি ইসরায়েল, এই যে হামাস এখানে আক্রমণ করার পর ইসরায়েল এখানে মানে বিমান হামলা করছে এবং ওই হামলা মারা গেছে। এবং এই কথাটা সেম কথাটা ইসরায়েলের একটা গণমাধ্যমে বলছিল। তো হামাসের আক্রমণটা যদি যুদ্ধ হয় তাহলেও কিন্তু এই যে সৌদির সাথে এই ইসরায়েলের অ্যালায়েন্সটা তাদের নিজেদের অস্তিত্বের জন্য, তাদের হচ্ছে সৌদির সাথে ইসরায়েলের অ্যালায়েন্সটা ঠেকানোর জন্য তারা আসলে এটা করতে বাধ্য ছিল মোটামুটি। তো আর এই এখন হচ্ছে এই ইয়েতে বাবুল মান্দাবে কিন্তু মানে খুবই গরম অবস্থা এখন। এই জায়গাটা যদি এটার বিশাল একটা অংশ কিন্তু হুতিদের হাতে। এখন এখানে ঝামেলা বাজায় রাখলে কিন্তু সৌদি ইয়েরই সমস্যা, ইউএসেরই সমস্যা। যদিও হুতিতে মানে আক্রমণ অলরেডি করে ফেলছে, তবে এখানে হুতিদেরকে বেশি মানে চেতানোর সম্ভাবনা কম এটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে ঝামেলা বাইদা থাকলে, যুদ্ধ বাইদা থাকলে কিন্তু পুরা ওয়ার্ল্ডের সমস্যা আছে। আচ্ছা, এখন হয়তো আপনারা বুঝছেন যে আসলে হামাস কেন বা আক্রমণটা করলো। তো ইরান তো অবশ্যই এখানে হামাসে সাহায্য করতেছে। মানে ইরান মুসলিমদের মধ্যে এমন মিডল ইস্টে একমাত্র দেশ যেটা আপনার সৌদির এখন তো সৌদি তো আমেরিকার সাথে চলে গেছে, ওই অ্যালায়েন্সের বিরুদ্ধে কথা বলতে পারতেছে। এখন আমেরিকা এই মিডল ইস্টারে নিয়ন্ত্রণ করার লাগিয়া অলরেডি এই মিডল ইস্টে 40টার মতো তারা মিলিটারি বেস আছে তাদের। এবং দেখা গেছে এই পুরো মিডল ইস্ট তো বুঝতেছেন আসলে তেল গ্যাসের যেই অলমোস্ট এই 30-40% এই মিডল ইস্ট থেকে যায়। তো এইটার যদি নিয়ন্ত্রণ রাখতে পারে আমেরিকা, তাহলে তো মানে হচ্ছে পুরো মিডল ইস্ট এবং পুরো ওয়ার্ল্ড ইকোনমি তাদের হাতে থাকলো। এবং সেই লক্ষ্যে তারা আগাইতেছে। এখানে ওই ধর্মটা আসলে হয় কি, ধর্মটাকে কাজে লাগানো যায় পরে। মেইন যে উদ্দেশ্যটা ইসরায়েল, এখন দেখেন এখানে কিন্তু এই মিডল ইস্টের এই নিয়ন্ত্রণের জন্য আমেরিকার ফার্স্ট স্টেপটা ছিল ইসরায়েল রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করা। কারণ হচ্ছে এটা তো আরব, এখন তারা হইলো ওই যে পশ্চিম মাথায়। এখন তারা এখানে যদি তাদের একজন রাখতে পারে তাহলে হচ্ছে এখানে আরবের ভিতরে ঢুকলো এবং হচ্ছে এই সব এরিয়াটা তারা কন্ট্রোল করতে তাদের সুবিধা। এবং যার কারণেই ইসরায়েলের লাগে তারা এত ফান্ডিং করছে, এত করে এই ইসরায়েল এখানে প্রতিষ্ঠা করছে। এখন এটা ছিল কিন্তু আমেরিকার একটা পলিটিক্স, কিন্তু ইসরায়েলের লাগে ওটা ছিল একটা ধর্মীয় ব্যাপার। পলিটিক্স তো এখানে কাজে লাগে, এই যে ধর্মটারে এভাবে কাজে লাগানো যায়। দেখা গেছে এই যে আমরা বুঝতেছি কি ইরান যুদ্ধ হয়েছে, ওইটা শিয়া সুন্নি যুদ্ধ, আমাদের হুজুররা যেভাবে বলতেছে। এবং দেখলাম যে হুজুররা এক হুজুর বলতেছে, আমি নাম বলতেছি না, তো বলতেছে কি এই সৌদি ইয়েমেনে হুদিদের উপর আক্রমণ করছে কি লেগে, ওরা শিয়া এর লাগে। আসলে ব্যাপারটা তো এটা না। তো এই যে দেখেন এই ইরান যুদ্ধে শিয়া সুন্নি দ্বন্দ্ব হয়েছে, কিন্তু ওইটা পরে কাজে লাগানো হয়েছে। এটা যুদ্ধটা ওই কারণে হয় না, শিয়া ওরা সুন্নি এই কারণে যুদ্ধ হয় না। যাই হোক, তো হামাসের যে এখানে আক্রমণের ব্যাপারটা এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু ইসলামিক জিহাদের আসলে এই একটা খলিফার নেতৃত্ব থাকা লাগে। এখন ইসলামী খেলাফাতই তো পৃথিবীতে নাই। দেখা গেছে ইরানের যদি আপনি ভাবেন একটু খেলাফত গেসা বলতে পারেন, কারণ হচ্ছে ইরানের প্রেসিডেন্ট আছে, এই ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট, ইরান প্রধানমন্ত্রী আছে, কিন্তু ইরান আসলে সর্বোচ্চ নেতা হইল এই যে এখন আয়াতুল্লাহ খামেনির সবাই ইমাম মানে ওই খলিফার মতোই।
ওনার কথাবার্তা, ওনার নিজস্ব বাহিনী আছে এবং মানে কোরআন হাদিসের সাথে কিন্তু ওনাদের মিল আছে। কোরআন যেভাবে বলতেছে আসলে ওইটার সাথে কিন্তু মিল আছে। এই যে তোমরা তোমাদের কোরআন যখন বললো যে তোমরা তোমাদের শক্তি সামর্থ্য বাড়াও, ঘোড়া বাড়াও, কিন্তু এখন তো ঘোড়ার যুগ নেই। এই ইরানের দেখা গেছে কি আছে এখন, উন্নত মানের তাদের তাদের এয়ারফোর্স ভালো, তাদের নেভি ভালো, তাদের অলরেডি গ্রাউন্ডে যুদ্ধ করার মতো সেনাবাহিনীতে তাদের অভাব নেই। সেনাবাহিনী আছে, তাদের কুডস ফোর্স আছে, তাদের আইআরজিসি আছে, খমেনির বাহিনী, এবং তাদের বর্তমানে তারা কিন্তু সব দিক দিয়ে স্যাংশন তো খাইতে আছে প্রায় 40 বছর থেকে। 4,000-এর মতো স্যাংশন আছে এই ইরানের এগেনিস্টে, ওই ইউরোপ আমেরিকা দিয়ে রাখছে। তো ইউরোপে আসলে তেল দিতে মানে ইরানরে তেল বিক্রি করতে দেয় না আমেরিকা, নিজেরা চড়া দামে বিক্রি করে। যাই হোক, কথাগুলো আসলে গোছায় আসতেছে না। তো আমি হামাসের এই যুদ্ধের ব্যাপারটা বললাম। এখন অনেকে বলবেন যে ইরান তো আসলে হামাসকে সাপোর্ট করতেছে, কিন্তু ইরান কি লেগে যুদ্ধ করতেছে না। দেখেন, ইরান আসলে এক হিসাবে দেখতে গেলে দেখা যাবে ইরান প্রথম থেকেই যুদ্ধ করতেছে। ওইদিকে ওই যে হাসান নাসরুল্লাহ দিয়ে হিজবুল্লাহর মাধ্যমে যুদ্ধ, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, তো ওরা তো প্রথম থেকেই ওই লেবাননের উত্তর, ইসরায়েলের উত্তর সীমান্তে দিকে ইয়ে করছে। তাছাড়া হুতিরাও ইরানের একটা প্রক্সি বাহিনী। হুতিরা সেই ইয়েমেন থেকে এই ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে, সৌদি যদি ওটার আবার ভূপাতিত করে দেয়। তারপরও ইয়েমেনের কিন্তু সীমান্তে এখন প্রচুর মানে এই যে রেড সির এই বাবুল মান্দবে কিন্তু এখন প্রচুর মানে চলতেছে। অলরেডি শুক্রবার রাতে ইয়েমেনে এই সৌদি এবং ব্রিটিশ এয়ারলাইন্স কিন্তু তারা ইয়েমেনে অলরেডি হামলা পর্যন্ত করছে, বিমান হামলা করছে, তাও সৌদি আরব স্পেস ইউজ করে। এবং হুতিরা আবার ইয়ে দিয়ে দিছে যে বা ঘোষণা দিছে যে সৌদি কাতার বা এই সৌদি কাতার এদের যেই এয়ার স্পেস ইউজ করে যদি হুতিদের উপর আক্রমণ করা হয়, ইয়েমেনে আক্রমণ করা হয়, তাহলে এইটা হবে সৌদি মানে ওই দেশগুলোর সাথে ইয়েমেনের যুদ্ধের সমান। এখানে একটা এই ভালোই উত্তেজনা কাজ করতেছে। তো দেখা গেছে আসলে যেটা বলতেছিলাম, ইরান কিন্তু এই যে ইয়েমেনের এখানে ওই হুতিদের দিয়া জাহাজ ধরায়, হুতিরা এখানে জাহাজ ধরতেছে এই প্রথম থেকেই। এখন এই যে বাবুল মাধ্যম কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা ওয়ার্ল্ড ইকোনমি ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ম্যাপ আপনারা দেখলেন। তো এখানে যদি নিয়ন্ত্রণ রাখা যায়, এখানে ঝামেলা লাগলেও ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, মানে তেল গ্যাসের ট্রান্সপোর্টেশনটা অফ হয়ে যাইব। তো আমেরিকা হয়তো চাইবো না এখানে ঝামেলা লাগায় রাখার, কারণ হুতিরা খুবই সাহসী, এরা আল্লাহর ছাড়া কারোর ডরে না। এই যে হুতিদের আপনার 3টা স্পিড বোর্ডের মধ্যে কিন্তু আরও আগে, কয়েকদিন আগে, ওই সপ্তাহখানিক হবে, ওদের হচ্ছে 10 জন সৈন্য কিন্তু, নেভির 10 জন কিন্তু মারা গেছে। ওরা জাহাজ ডুবাই দিছিল, ওদের স্পিড বোটটা ডুবাই দিছিল, মারা গেছে। তারপরে ওরা আবার ওই নেভির জাহাজে আক্রমণ করছে, যার ফলস্বরূপ আবার ব্রিটিশ আর আমেরিকা কিন্তু অলরেডি ইয়েমেন আক্রমণ করছে। কালকের খবর আমি আসলে শুনতে পারি নাই কী হয়েছে না হয়েছে। তো এখন ইরান কিন্তু ওই প্রক্সি বাহিনী দিয়া হামাসরে হেল্প করতেছে, সেদিক থেকে আক্রমণ করে ইসরায়েলকে একটু দমাইতে চাইতেছে। কিন্তু ইসরায়েল চাইতেছে ইরান এই যুদ্ধে সরাসরি জড়াক। তাহলে হবে কি, তাহলে ইউএসএ সরাসরি এখানে আইব এবং ইরান আক্রমণ করব। এখন ইরান যুদ্ধে না জড়ানোর সরাসরি তখন থেকে কিন্তু ইরান প্রথম থেকে বলতেছে যে, খামেনি প্রথম থেকে বলতেছে যে হামাস আক্রমণ করছে, ইসরায়েলে মানে একটু ইয়ে দিতেছে যে আক্রমণ করো না, হামাসকে থামাইতে পারবা না এই সেই। কিন্তু ওরা এটা বলতেছে যে আমরা হামাস হইয়া যুদ্ধ করব না, কারণ হামাস 7 অক্টোবরের যুদ্ধে আমাদের অনুমতি নেয় নাই, আমাদেরকে জানায় নাই, আমাদেরকে না জানাইয়া তারা মানে আক্রমণ করছে। এইটা কিন্তু ইরান প্রথম থেকে বলতেছে। কিন্তু এখন ইরানের আসলে যদি এখানে যুদ্ধে জড়ায় তাহলে কিন্তু সমস্যা আছে, কারণ তাদের হচ্ছে তারা অলরেডি
নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করতেছে, ওর পাওয়ার প্ল্যান্ট অলরেডি আছে, কিন্তু ওরা নিউক্লিয়ার উইপন বানাইতে চাইতেছে। এবং ওইটা সম্ভবত এটা এখনও তাদের অ্যাপ্লাই করার মতো পর্যায়ে যায় নাই, যার কারণে তারা এখন যুদ্ধে জড়াতে চাইতেছে না। কিন্তু হচ্ছে এই যখন এখানে আসলো বাবুল মান্দাবের এখানে, যখন এই আমেরিকা অ্যালায়েন্স করলো, এখন কয়েকটা দেশ মিলে, অলরেডি ফ্রান্স জার্মানি বোধহয় প্রথম কয়েকদিন পরে চলে গেছে। আর এই পারস্য উপসাগর থেকে আবার এই আমেরিকার একটা ট্যাঙ্কার ইরান এই পরশু না কবে যেন আবার দখল করলো। এটা কইলো যে ইরানের এরকম একটা তেলবাহী ট্যাঙ্ক আমেরিকা আটকাইছে, ওইটা প্রতিরোধ শুরু। এখন এটা আমার মনে হচ্ছে যে এটা যুদ্ধে জড়ানোর লাগে না, এটা হচ্ছে আমেরিকারে একটু যাতে তাদের দমন পীড়নটাকে কমায় এবং হুতিদের পাশে তারা আছে, এই ধরনের কিছু বুঝাইতে চাইতেছে। এখন হুতিদের এখানে আক্রমণ করলেই তো ঝামেলাটা বাইরে যাবে। বাবুল মান্দেবের এখানে যদি আটকে যায় তাহলে দেখা গেছে আমেরিকা তেলের দাম বাইরে যাবে। এরকম হয়েছিল এই কিং ফয়সাল যখন তেল দেয় নাই, ওই তেলের দাম বেড়ে গেছিল 300 গুণ। তাহলে আমেরিকার লেগে কিন্তু ইরান ডরায়, এবং ইরান একমাত্র দেশ এখানে এই মিডল ইস্টে যারা আমেরিকা ডরায়। তো আর ইরানের ওই রকম সক্ষমতা তারা অলরেডি অর্জন করতেছে। ইরানের দমন পীড়নের লাগে এই যে এতটা স্যাংশন দিয়ে রাখছে, কিন্তু এই স্যাংশনের কারণে ইরান একেবারেই আত্মনির্ভরশীল হয়েছে, তাদের সব আছে। ওই দিন বিজনেস ইন্সপেকশনের একটা ভিডিওতে দেখলাম যে আসলে ইরানে তারা ন্যানো টেকনোলজি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবগুলা খাতে হুলস্থুল অবস্থা। কোনো ক্ষেত্রে দেখা গেছে রিসার্চের দিক দিয়ে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম প্লেসে চলে যেতেছে তাদের স্টুডেন্টরা। তো ভালো কাজ করতেছে, এবং দেখা গেছে কোরআন হাদিসের সাথে তাদের কাজকর্মের একটা সামঞ্জস্যতা আছে, আল্লাহর যে নির্দেশটা। তো এখন সৌদির তো অলরেডি আপনারা বুঝতেছেন যে আমেরিকার পাপেট হয়ে গেছে। এখন আসলে এই আশেপাশের দেশগুলা, ফিলিস্তিনের আশেপাশের দেশগুলা বা আরব রাষ্ট্রগুলো আসলে এই যে এখন পর্যন্ত কিছুই করতে পারলো না। ইরান কিন্তু চাইতেছে এই দেশগুলোর মধ্যে একটা জোট আসুক, আরব দেশগুলোর মধ্যে। ইরান তো আরব না, ইরান হইল পারস্য সাম্রাজ্য। তো ওখানে ইসলাম প্রচার হয়েছিল, কিন্তু ওরা খুবই সাহসী, এবং তারা এখন আমাদের হুজুররা বলে যে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাচ্ছে। এখন এটা শুনলে আমার আসলে হাসি পায় যে ইরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাইতেছে, এইটা হুজুররা সমস্যা মনে করে, কিন্তু আমেরিকা যে পুরো মধ্যপ্রাচ্যের নিজের এইরকম খামসি দিয়ে ধরে রাখছে, ওইটা ওনাদের কাছে বোধহয় ভালো লাগতেছে। তা না হলে তো ইরান প্রভাব বিস্তার করতেছে এইটা কথা বলাটা আসলে খাটে না। এখন ইরান তো মিডল ইস্টের এবং মুসলিম কান্ট্রি, ওনারা আবার শিয়া কইয়া এটা আলাদা করে দেয়। সৌদিতে এখন শিয়া আছে, শিয়া কোরআন হাদিসে কোনো শিয়া সুন্নি বিভেদ নেই। এবং আমার যতটুকু মনে হয় যে এই যে মিডল ইস্টে যদি একটা জোট হয় আরব দেশগুলোর সাথে, ইরানের সাথে, এরকম শিয়া সুন্নি নিয়ে কোনো বিভেদই থাকবো না। তো এখন এই যে বাকি দেশগুলো আসলে কি করতেছে, এই যে ইজিপ্টের সাথে গাজার বর্ডার আছে, ইজিপ্ট আসলে কি করতেছে, মিশর কি করতেছে, তারপরে এই ফিলিস্তিনের পশ্চিম তীর বলতে এটা হইল জর্ডান নদীর পশ্চিম তীর, ওই রেড সির পশ্চিম পাশে ওয়েস্ট ব্যাংক, মেইন ফিলিস্তিনের যে ভূমিটা জেরুজালেমের পাশ লইয়া এই পাশটা। তো এই যে এই পাশে আবার জর্ডানের বর্ডার। জর্ডান আসলে কি করতেছে, জর্ডানের কিং আবদুল্লাহ নাকি আবার রাসুলের বংশধর। আর ওই দিক দিয়ে সিরিয়া আছে, সিরিয়া তো বাশার আল আসাদ, সিরিয়ার লগে ইসরায়েলের যুদ্ধ লাগিয়ে থাকে, এবং বাশার আল আসাদরা কিন্তু ইরান যথেষ্ট সাপোর্ট দিতেছে, এবং ইসরায়েল আমেরিকা ওই আসাদের বিরুদ্ধে ওখানে বিদ্রোহ করাইতেছে। আসলে ওই ইসরায়েল আমেরিকা অ্যালায়েন্সের বিরুদ্ধে এখানে এই যে
মিডল ইস্টের যতগুলো দেশ কথা বলছে বা কাজ করছে, যতগুলো প্রেসিডেন্ট কাজ করছে, সবাই আসলে কোনো না কোনোভাবে পতন হয়েছে। এবং ওই দেশগুলো আসলে মানে যে মানে কি অবস্থা, মানুষ খাইতে পারে না, এই জঙ্গি আইএস কইতেছি, আচ্ছা অন্যদিকে চলে যেতেছি। আর উত্তর পাশে আছে লেবানন। লেবানন থেকে কিন্তু অলরেডি ওখান থেকে হিজবুল্লাহ আক্রমণ করতেছে, এবং আপনার মিশর মিশর তেমন কিছু করতেছে দেখা যাইতেছে না। আর আরব দেশগুলো সবাই চুপ। এখন ইরান এই যে একটা জোট চাইতেছে বললাম, দেখলেন যে সৌদির সাথে ইরানের এত ঝামেলা থাকার পরেও যখন ফিলিস্তিন ইস্যুতে সবাই বসলো, 57 দেশ মিলে সৌদিতে বসলো, এই আরব লীগের সম্মেলন, ওআইসি সম্মেলন, তাতে ওইখানে ইরানের প্রেসিডেন্ট প্রথমবারের মতো ইয়েতে গেছে, সৌদিতে গেছে, এবং কিছু প্রস্তাব আনছে যাতে ইসরায়েল আমেরিকার লগে মানে অন্তত বলছে অন্তত 1 মাসের লাগে হইলেও আপনারা চুক্তিটা বাতিল করেন। চুক্তি বলতে কি, বাণিজ্যিক চুক্তি, মানে জিনিসপত্র এই চুক্তিটা বাতিল করেন, তাহলে ইসরায়েল একটু চাপ দেওয়া যাইব, ইসরায়েল হয়তো গাজা থেকে এই পিছু হইতে আসতে পারতো। এরদোয়ান আসলে কিছুই করতেছে না, আর এরদোয়ান করতে পারবে না, কারণ তুরস্ক আসলে মানে তুরস্ক কিন্তু আমেরিকার ঘাঁটি আছে। এবং তুরস্কের এরদোয়ানের নির্বাচন আপনারা দেখলেন যে আসলে 2বার রাষ্ট্রপতি হওয়ার জন্য নিশ্চিত হওয়ার লাগে প্রথম নির্বাচন কিন্তু হয় নাই। তার মানে কি, অর্ধেকের মতো মানুষ ওইখানে মানে এরদোয়ানের কন্ট্রোলে না। তো ওটা আসলে একটা সেকুলার টাইপের কান্ট্রি। এরদোয়ান হইল সবার সাথে একটু পুতিনের লগেও ভালো খাতির, আবার ওই যে আমেরিকার লগেও ভালো খাতির। তো এত খাতির করতে গেলে আসলে ঝামেলা, যার কারণে ও আসলেই ঝামেলায় আছে। তো যদিও খেলাফতের স্বপ্নটা কথাবার্তা বলে, স্বপ্ন টপ্ন দেখায়, আমরা এর লেগে এরদোয়ানের ভক্ত, আমিও ভক্ত। তো এরদোয়ানের ইয়েটা ছিল কি, এরদোয়ান কইল যে ইসরায়েলের এই নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র আছে কিনা, অস্ত্র মারবে বলছে, মানে ইসরায়েলের নৌবাহিনী কে যেন বলছিল যে ওইটার তদন্ত করতে বলছে এরদোয়ান হাইয়েস্ট। এখন করছে ইরান একটা প্রস্তাব আনছিল যে সবার সাথে যাতে এই অ্যালায়েন্সের সাথে যাতে বাণিজ্যিক চুক্তিতে আসলে কদিনের জন্য অফ করে, কিন্তু ওটাও করা নাই। ওই আরব আমিরাত মানে দুবাই আর আপনার সৌদি, ওরা কিন্তু একেবারে মানে ফুল এক, এবং আমেরিকা যেমনি কইব এমনিই চলে। এবং ওই ভিডিওটাতেও আপনারা দেখলেন আসলে দুবাই কিন্তু এই যেই করিডোরের কথা বলতেছে। আর জর্ডান আসলে কি করতেছে, জর্ডানের সাথে হইলো সবচেয়ে বড়, মানে ফিলিস্তিনের সাথে সবচেয়ে বড় যেই বর্ডারটা। তো জর্ডান ইজিপ্ট আসলে এগুলো প্রথম থেকেই ইসরায়েলের একেবারে শুরু থেকেই যুদ্ধ করে আসতেছে। এই 63-তে 48 থেকে তো শুরু করছিল, 63-তে বড় যুদ্ধ হইলো 6 দিন, তারপরে 63-তে হইলো, সরি 63-তে না 67-তে যুদ্ধ হইলো, 73-এ যুদ্ধ হইলো। তো ওই যুদ্ধগুলোতে আসলে ওরা হাইরা মানে চুক্তিবদ্ধ হয়ে গেছে, কিছু করতে পারতেছে না। এখন মিশরে এখন হইলো সিসি, মিশরে হইলো সিসি, হইলো স্বৈরশাসক যতই হোক আসলে বলতেছি মিশরের ব্যাপারে। তো জর্ডান আসলে কি করতেছে, জর্ডান ওই দিন দেখলাম যে মানে কিছুদিন আগে এই নভেম্বরে বোধহয়, হ্যাঁ নভেম্বরে যখন দেখলো যে ইসরায়েল চাইতেছে যে আসলে ওয়েস্ট ব্যাংক থেকেও ফিলিস্তিনিদেরকে জর্ডানের দিকে সরাই দেওয়ার, মানে ফুল জায়গাটা চাইতেছে। কারণ নেতানিয়াহু ওই মানুষটা যে হচ্ছে ইয়াসির আরাফাতের লগে ওদের একটা চুক্তি হয়েছিল যে দ্বিরাষ্ট্রতত্ত্ব, মানে এখানে ইসরায়েল থাকবে একটা স্বাধীন রাষ্ট্র, ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। কিন্তু নেতানিয়াহু ওই চুক্তির বিরোধিতা করছিল, এবং ওই ইসরায়েলের ওই প্রধানমন্ত্রীর কিন্তু মারা ফেলা ছিল নেতানিয়াহু ওই লোক দিয়ে গুলি করাইয়া। তার মানে হচ্ছে সে এখানে কোনো ফিলিস্তিনিদেরকে চায় না, কোনো আরব এখানে থাক এটা সে চায় না, সে এই পুরোটা একটা দেশটা ইসরায়েল রাষ্ট্র। তো
যখন ওই জর্ডান কি করছিল, এখানে বর্ডারে কিছু ট্যাঙ্ক কাইনা কিছু মহড়া টহড়া দিয়া বলছিল যে এটা শুধু চুক্তি চুক্তি কাগজ হিসেবে থাকবে, এটা কোনো চুক্তি থাকবে না, এই আমরা আক্রমণ করব, এইরকম কথাবার্তা বলতে চাইছিল। তার এটা আসলে আক্রমণের কথা না, এটা বুঝাইছে যে এদিকে আমাদেরকে মানুষ চাপায় না। অলরেডি কিন্তু এই জর্ডানে কিন্তু অনেক ফিলিস্তিনি আছে শরণার্থী। তো ইজিপ্ট কি করতেছে, ইজিপ্টের প্রথম দিকে ইজিপ্টে অলরেডি সিসি কিন্তু আবার নির্বাচিত হয়ে গেছে, এই গত মাসেই নির্বাচন হইলো, ও আবার রাষ্ট্রপতি হয়ে গেছে। রাষ্ট্রপতি হওয়ার আগে সিসি বলছিল যে আমি গাজার নিয়ন্ত্রণে যাব, এবং ওরে আমেরিকা অফারও দিছিল যে গাজা যদি ওর ইজিপ্টের অনেক ঋণ আছে, যদি সিনাইতে এই গাজা পার হইয়া এই যে রাফা বর্ডার দিয়ে এই পাশে পার হইলেই সিনাই, এই সিনাইতে যদি এই গাজার মানুষদেরকে নিয়ে যায় রাখে, তাহলে আমেরিকা তাদের এই ইজিপ্টের যেই লোনটা ওটা মাফ করে দিবে। তারপরেও ইজিপ্ট কিন্তু প্রথমে এইরকম মানে নির্বাচনের আগে যাতে আমেরিকার মানে ওর বিরুদ্ধে না যায় কিছু না করে, এখন ডরটা তো থাকেই। ডর থাকে কি লেগে এটাও বলতেছি একটু। তো যাতে আমেরিকার কাছে থাকে মানে ওই রকম বুঝাইতেছিল আসলে। আমার যতটুকু মনে হয় ওই যতই স্বৈরশাসক হোক, কিন্তু ও তো ইজিপ্টের মতো একটা রাষ্ট্রের এখন দায়িত্বে আছে, তাছাড়া মুসলিম আরব সব কিছু মিলে। তো কিন্তু এখন হচ্ছে কি, এখন আমার মনে হইতেছে না যে ইজিপ্ট এইটাতে রাজি হবে। এখন দেখা গেছে ইজিপ্টের বর্ডারে, রাফা বর্ডারের এই পাশে দেখলাম যে কিছু মানে একটু উস্কানির মতো দিছিল, কিন্তু এটা হইতে পারে যে ব্যক্তিগতভাবে ওই যে অফিসাররা করছিল এই মিশরের এরিয়া, ইসরায়েলের 3-4টা ইয়েরে তাদের ওই এটা কি না বর্ডার গার্ড, মানে বোধ হয় আইডিএফ না, আইডিএফ কি বর্ডার আইডিএফ থাকে না, হ্যাঁ, প্রতিরক্ষা বাহিনী। তো আইডিএফ এর 3-4টা গুলি করে মারিয়া লাইছে, আবার ওরা মারিয়া ফেলছে। তো মিশর বলছে যে আচ্ছা আমরা তদন্ত করবো এই ধরনের কিছু। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে গাজায় 3-4 মাস চলতেছে যুদ্ধ, এতদিন পর্যন্ত হামাস এই যে অবরুদ্ধ অবস্থায় এখনো কিন্তু যুদ্ধ করতেছে। এখন তাদের হচ্ছে অলরেডি অনেক টানেল ধ্বংস হয়ে গেছে, অনেক অস্ত্র ইসরায়েলের হাতে চলে গেছে। কিন্তু আমার যেটা মনে হয় এই ইসরায়েলও কিন্তু এই কথা বলতেছে যে গাজার এই রাফা বর্ডারের পাশ দিয়া মিশর পর্যন্ত গাজা থেকে টানেল আছে, এবং ওই টানেলে ইজিপ্ট এই হামাসরে সাহায্য করতেছে, অস্ত্র বা সব কিছু মিলে সাহায্য সহযোগিতা করতেছে। এবং এটা আমার কাছে সত্যি মনে হয়, কারণ হইলো যতই ওই যে আমেরিকা গেসা হোক, চোর বাটপার হোক, ওই যে আমরা দেখবেন যে এই যতই ওই পোলাপান মায়া গো ইনবক্সে যাইয়া উল্টাপাল্টা কথাবার্তা কইব, নিজের চলাফেরা ঠিক নেই, কিন্তু দেখা গেছে ধর্মীয় কোনো ইস্যু আনান দেখবেন যে সবার আসলে এটার প্রতি সবাই এটা নিয়ে খুবই ইমোশনাল, মানে খুবই তাদের রাগ উঠে যায়, রক্ত গরম হয়ে যায়। এটা আসলে খুব কাজ করে, এটা কিন্তু সত্য। এই যে এই এখন আমেরিকার কথা মতো চলতেছে এই আরব রাষ্ট্রগুলো সবগুলো, কিন্তু ওরা আসলে কিছু করার নাই, বাধ্য। কারণ দেখা গেছে দেখেন এই যে হ্যাঁ ইয়ে থেকে শুরু করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন থেকে শুরু কইরা এই লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি ওইখানে মারলো, তারপরে এই সৌদির প্রিন্স না সৌদি কিং যে এই কিং ফয়সাল রে আমেরিকা তার বাতিজার দিয়ে গুলি করে মারলো। তারপরে এই যে বাশার আল আসাদ, যখন সিরিয়ার বাশার আল আসাদ তো ওদের বিরুদ্ধে না, ওইখানে অলরেডি সিরিয়ার অর্ধেকের বেশি আমেরিকা দখল করে রাখছে। ইরাকে এখন পর্যন্ত সেই ইয়ে থেকে সাদ্দাম হোসেনের ওই যে তখন ইরাকের যুদ্ধ ছিল, তারপরে আইএস নির্মূলের লাগে আবার আসছিল। এখন
এই যে বগদাদি কিন্তু মারা গেছে, আইএসের বগদাদি মারা যাওয়ার পরে কিন্তু আইএসরা আমেরিকা বিভিন্ন জায়গায় নানাভাবে, যেমন ইয়েমেনে তারা ইউজ করে এই হুদিদের বিরুদ্ধে আইএসরা ফান্ডিং পর্যন্ত করছে তারা, এবং ইয়েতে সিরিয়াতেও কিন্তু যে আইএসের যে বাহিনীরা ছিল ওদের ওখানে ইসরায়েল আমেরিকার ফান্ডিংয়ে কিন্তু ওরা কিন্তু ওই বাশার আল আসাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করছে। তো আইএস এখন হইলো সেরা বেড়া হয়ে গেছে, ওদেরকে ওই টাকা দিব, ওরা দেখা গেছে সব দিক থেকেই যুদ্ধ করব, আপনি টাকা দিলে দেখা গেছে আপনি পক্ষ যুদ্ধ করব। তো আইএস এখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই আমেরিকা যখন যেভাবে পারতেছে ওইভাবে কাজে লাগাইতেছে জঙ্গি সংগঠন আইএস। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আসলে ওই যে যেখানেই হচ্ছে ওদের বিরুদ্ধে আপনি যাবেন ওইখানে হইলো ঝামেলা, এবং এই আরব বসন্তের নাম করে কিন্তু আরও বেশি দেখলেন যে ঝামেলা শুরু হয়ে গেল। সেই তিউনেশিয়া থেকে আরব বসন্ত শুরু হয়েছে, যে পোলার লেগে আরব বসন্ত হইলো, ওরা হিরো বানায় রাখছিল, কিন্তু দেখা গেছে এখন এই তিউনেশিয়ার মানুষ ওই পোলারে গালি দেয় যে ওর কারণে এখন আমাদের দেশের এই অবস্থা, মানুষ খাইতে পারে না, দেশে গৃহযুদ্ধ লাগে আছে, মানে অবস্থা পুরোপুরি খারাপ। এখন এই কারণে দেখা গেছে আরবরা আসলে কিছু বলতে পারতেছে না, কিছু করার শক্তি সামর্থ্য নাই। আর এই যে সৌদি যে ইয়ের বিরুদ্ধে যায়, আমেরিকার বিরুদ্ধে যায়, ইসরায়েলের যুদ্ধ করব, সৌদির যে অস্ত্র শস্ত্র কিন্তু এরকম মানে নিজস্ব ইয়ে নাই, প্রোডাকশন নাই। সৌদির হইলো আমেরিকা থেকে কিনা, সৌদিরে দিয়া ওই ইয়েতে যেটা বলছিলাম ওই ইয়েমেনের লগে যখন এই হুতির লগে যখন সৌদির লগে বাজলো, তখন দেখা গেছে সৌদিরে দিয়া এই হুতিদেরকে এখানে এখানে যদি এই হুতিদেরকে এই জায়গাটা থেকে ইয়েমেনের এই জায়গা থেকে সরানো যাইতো, তাহলে হইতো কি বাউল মানজবটা একেবারেই আমেরিকার কন্ট্রোলে চলে যাইতো। কিন্তু হুতিদেরকে দিয়া এই কাজটা করাইতে গিয়া ওই সৌদিরে লাগাই দিছিল প্রচুর। ইয়েমেনের অবস্থা এখনও খুব খারাপ। ইয়েমেনের মানুষ আসলে খুবই সাহসী, ওরা এই হুতিদের মধ্যে এই যে এই অর্ধেকের মতো তো ওদের আন্ডারে আছে, ওইখানে সবাই যোদ্ধা, সাধারণ মানুষ সবাই যোদ্ধা। এবং এখন এটার আসলে এই যুদ্ধটাতে করছে কি, হুজুরা যে বলে যে হুতি হইলো শিয়া, এর লেগে সৌদি আক্রমণ করে, ওই যে প্রসঙ্গ বলতেছি আসলে সৌদি তাহলে এখন আক্রমণ করতেছে না কেন? এখন কি ওরা শূন্য হয়ে গেছে নাকি ওদের দলে চলে আসে? কিছুই তৈরি না। সৌদি বুঝছে যে আমেরিকা এখানে ওদেরকে দিয়া ওই সৌদি দিয়া ওখানে যুদ্ধ করাইয়া আলটিমেটলি কেউ জিতলো না। সৌদি তো হুতিরা হামলা করছে, কয়েকবার সৌদির ক্ষতি হয়েছে, এবং আমেরিকা এখানে ভালো মতো একটা অস্ত্র ব্যবসা করে লইছে, সৌদির কাছে অস্ত্র দিয়েছে। তো যখন এটা সৌদি বুঝলো তখন আর মানে তখন এখন কিন্তু হুতিদের লাগে সমাজত হয়ে গেছে, এখন কিন্তু ওই যুদ্ধটা এখন আর নাই, কিন্তু প্রচুর মানুষ সৌদি মারছে ইয়েমেনে এই আমেরিকার প্ররোচনায়। তো আমেরিকার বিরুদ্ধে আসলে সৌদি কিছু করতে পারবে না, কারণ এক হইল ওই যে ক্ষমতার ওই যে কয়েকটা উদাহরণে দিলাম যে যেখানেই আপনার এই ওদের বিরুদ্ধে যাইবেন ওখানে হয় আপনার দেশে গৃহযুদ্ধ লাগাই দিবে, হয় আপনি যে ক্ষমতা আছেন আপনারা সরাই দিবে, দেশও থাকবে না, ক্ষমতাও থাকবে না, অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, হয় জঙ্গি ঢুকিয়ে দিবে, আইএস ঢুকিয়ে দিবে, এটা দেখতেছি। এবং ইরানে পর্যন্ত কিছুদিন আগে যে ওদের একটা বিশাল একটা জনসংযোগের মধ্যে 2-3টা জায়গায় বোমা হামলা হয়েছে। ইরানের সিরিয়াতে অলরেডি ইরানের আইআরজিসির মেইন কমান্ডার মারা ফেলছে, এবং রিসেন্টলি লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ওই সালে আল আরোরি, হামাসের উপপ্রধান, উনি মারা গেছে। হিজবুল্লাহর একজন কমান্ডার মারা গেছে। তো সৌদির ব্যাপারে বলতেছিলাম, ওই কথা আসলে কোন দিক থেকে কোন দিকে চলে যায়। সৌদি আসলে ওই যে সৌদির যে অস্ত্র এগুলো হচ্ছে সব আমেরিকান অস্ত্র, এবং ওইগুলার মানে চুক্তি করা যে এগুলো আমেরিকা এবং আমেরিকার
বন্ধু মিত্র রাষ্ট্র বিরুদ্ধে ইউজ করা যাইবে না, কারণ যুদ্ধ যদি করে তখন তো আর এসব চুক্তির বেল নেই। কিন্তু এসব অস্ত্রশস্ত্রগুলো আসলে এগুলোতে মিলিটারি ব্যাপার স্যাপার এগুলো আমার জ্ঞান কম, কিন্তু যতটুকু জানি যে এগুলো আসলে সে ওই গুলির সাইজ আপনার মানে তাছাড়া ওই যে গুলি গুলি এখানে গুলির সাইজ ম্যাটার করে, তারপরে হচ্ছে বন্দুকের বিভিন্ন ধরনের এখানে প্যারামিটার আছে, এগুলা অনেক কিছু ম্যাটার করে। যে তুমি যুদ্ধ নামে যাবে, তোমার যখন বুলেট শেষ হয়ে যাবে তুমি কী করবে, নিজের তো নাই। তো এই ধরনের ঝামেলা আছে। কিন্তু ইরান এখানে স্বয়ংসম্পূর্ণ। ইরান কী করছে, যে কোনো একটা অস্ত্র পাইলেই দেখা গেছে ওই যে ওরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখা গেছে রাশিয়ার তো একটা ড্রোন পাইলো, সেম ড্রোন ওরা আর কিনা লাগবে না, ওরা নিজেরাই বানাইতে পারবে। ওরা এটার রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফটাফট হুবহু বানা ফেলা। এবং ইরানের কিন্তু অলরেডি ভালো ভালো এয়ার ডিফেন্স সিস্টেমে ইরানের ভালো। তারপরে এই বাহিনীর কথা বললাম, আমাদের হচ্ছে ট্রেন্ড, মানে গ্রাউন্ডে যুদ্ধ করার মতো সাধারণ যেই ট্রেনিং প্রাপ্ত ওদের বাহিনী আছে প্রায় 1 কোটির উপরে। এবং তাদের কুর্সফোর্স আছে, আইআরজিসি আছে, সেনাবাহিনী আছে, নেভি আছে, এই তারপরে এয়ারফোর্স আছে, সব কিছু মিলিয়ে ভালো অবস্থান। সৌদির এদিক দিয়ে দেখা গেছে আপনার ওই নেভি ভালো আছে, এয়ারফোর্সও আছে ভালোই, কিন্তু ওদের হচ্ছে সেনাবাহিনী অত নাই। কারণ হচ্ছে ওখানে হলো সব রাজা বাদশা মানুষ, ওদের পোলাপান এত এই আর্মি ট্রেনিং এত কষ্টের, ওরা ওইদিকে যাইতে চাইবে না। তো ইরান একমাত্র কান্ট্রি আসলে যেটা এখন আমেরিকা আসলে কিভাবে এখানে কি করতেছে এটা তো বুঝতেছেন। আর ইরান ওই মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করতে চাইতেছে, ওইটা ঠিক। কিন্তু এখন আপনি নিজেই বুঝেন যে আমেরিকার এখানের এই থাবাটা ভালো হবে নাকি ইরান যদি মানে ইরান সৌদি একটা অ্যালায়েন্স এই জায়গাটা যদি মুসলমানদের আন্ডারে থাকে তাহলে কি কেমন হবে। তো এখানে ব্যাপারটা আসলে মানে এরকম যে ওই দুইটা ভাই ভাই একটু ঝামেলা আছে। এখন দেখা গেছে পশ্চিম বাইরে থেকে একজন আসে এখানে মাতব্বরি বাইরের ভিতরে ঢুকে মাতব্বরি করতেছে। এখন আপনি তারপরে বলতেছেন ও তো সৎ ভাই। এরকম ইরান আর আরবের যে হুজুররা আমাদেরকে যেভাবে দেখায় আর কি, শিয়া। যাই হোক, আসলে বিচ্ছিন্নভাবে অনেক কথাই বললাম। আর এই যে ব্যাপারটা, গাজায় এত মানুষ মরতেছে, এখন আমরা ওই নেতানিয়াহুর প্ল্যানটা আসলে এখানে দেখতে পাইতেছি যে তারা হামাস আসলে এত 3 মাসের বেশি যুদ্ধ চলতেছে, যে হামাস কিন্তু এখনও যুদ্ধ করতেছে। এবং আরও হামাসও এখন আর হচ্ছে যুদ্ধবিরতি, এরকম যুদ্ধবিরতি হয়েছিল মাঝখান দিয়ে 7 দিন, 2-3 বার, মানে প্রথমে হয়েছিল, তারপর আবার 2 দিন বাড়ছিল, আবার 1 দিন বাড়ছিল, এরকম 7 দিন যুদ্ধবিরতি হয়েছে। কিছু হোস্টেজ আদান প্রদান হয়েছে। তো ওই হোস্টেজগুলো থেকে এত এত কথা বলবো না। তো হামাসের এই যে নেতানিয়াহুর প্ল্যান যেই ইমপ্লিমেন্টেশন, এটা আপনারা এখানে দেখতে পাবেন কি আসলে ওরা প্রচুর বম্বিং করতেছে। এই যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে পরিমাণ এই যে বিস্ফোরক, তাদের ওই পারমাণবিক বোমা যে পরিমাণ বিস্ফোরক ইউজ করা হয় নাই, তার ডাবল অলরেডি গাজায় বিস্ফোরক মারা হয়েছে। এবং একটা যখন হাসপাতালে যদি একজন জঙ্গি ঢুকে যায়, আপনি কি হাসপাতালে করবেন, বম্বিং করবেন? শরণার্থী শিবিরের মধ্যে যদি একজন মানে কয়েকজন জঙ্গির একটা দল ঢুকে গেল, হামাসরা তো ওরা জঙ্গি করে, তো হামাসের ধরেন কেউ একজন ঢুকে গেল, তো হামাসের তখন কি আপনি শরণার্থী শিবিরে যদি একজন হামাস ঢুকে যায়, তো হসপিটালে যদি একজন হামাস ঢুকে যায়, তখন কি আপনি হসপিটালে মানে যাদের সাথে আপনি যুদ্ধ করতেছেন অপোনেন্টের কি একজন হসপিটালে ঢুকলে কি আপনি হসপিটালে বম্বিং করবেন? আর শরণার্থী শিবিরে কি আপনি বম্বিং করবেন? এগুলো তো মানে যুদ্ধের আইনেই নেই। কিন্তু
তারা নির্বিচারে মানুষের ঘরবাড়ির উপর বোম্বিং করতেছে, তারপরে হসপিটালে বোম্বিং করতেছে, শরণার্থী শিবিরে বোম্বিং করতেছে। তার মানে বোঝাই যাইতেছে যে তাদের মানে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে গাজার মানুষদেরকে মারা, আর কিছু মানুষ মারলে যাতে বাকিরা ভয়ে চলে যায়। কিন্তু গাজার মানুষরা আসলে খুবই সাহসী এবং দেশপ্রেমিক, প্রচণ্ড দেশপ্রেম আছে ওনাদের। তো ওরা মাটি কামড়াইয়া এই 3-4 মাস থেকে এখনো বসে আছে, তারা রাজি না, এখান থেকে তারা যাইব না। প্রথমে যখন বলছিল উত্তরে ওই দিকে জাবালিয়ার ওইদিকে, যখন এই ইসরায়েল প্লেন থেকে ছাড়ছিল, লিফলেট ছাড়ছিল যে তোমরা উত্তর থেকে দক্ষিণ গাজায় চলে যাও, তখনও ওরা বলছিল না আমরা এখানে আছি, আমাকে বাড়িঘর থেকে আমরা যাবো না। ওরা অবশ্যই যাইতে বাধ্য হয়েছে, কিছু করার ছিল না প্রচণ্ড বোমিংয়ের মধ্যে। তো এখন ইজিপ্ট আসলে একটা সময় দেখা যাইতে পারে, একটা হাদিস আছে, ইজিপ্ট এদেরকে নিতে চাইবো না। আসলে বলতেছি কি লেগে, একটা হাদিস আছে যে হলুদ পতাকাবাহী একটা দল, বর্বর দল আসবে। অনেকে এটাকে বলতেছে হিজবুল্লাহর পতাকা হলুদের লেগে বলতেছে, কিন্তু হিজবুল্লাহ না, আর এটা আরও পরের ঘটনা। কারণ হলো হিজবুল্লাহ না কি লেগে বলতেছি, ওই দলটা আসলে এই সিরিয়ার দামেস্কের এইদিকে মসজিদ টসজিদ এগুলো দেখে আশ্চর্য হয়ে যাবে। তার মানে হলেও ওরা এই অঞ্চলের না, এরা মেবি আফ্রিকার থেকে ওই দিক থেকে আসবে। তবে ওরা হচ্ছে বর্বর দল। ওরা কি করবে, মিশরে ঢুকবে, মিশরে ঢুকে ওখান থেকে আমেরিকান এবং ব্রিটিশদেরকে এখান থেকে তাড়াবে। তো দেখা গেছে আমেরিকান যদি এখানে আসতে হয়, তাহলে দেখা গেছে ওই মিশরের লগে আমেরিকার একটা ঝামেলা এখানে হবে, এবং তখন হইলো এই আমেরিকা মিশরে ঢুকবো। পরবর্তীতে ওই যে হলুদ পতাকা ওরা আসবে, ওরা এটা ইমাম মাহাদি আসার আগে, ইমাম মাহাদি আসার কত আগে এটা তো আর কোয়া যায় না। তো অনেকে আবার বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাব। এখন যুদ্ধটা তো একটা অবস্থান দেখা যাইতেছে যে যুদ্ধ কিন্তু একটা হইতো ওই দিকে। আচ্ছা, ওই দিকে আবার না বলি, এইটা শেষ করি। মানে আসলে ভুল করে ফেলছি আসলে। শর্ট টপিকে একটা টপিক ধরে আসলে একটা ভিডিও, এখন দেখা গেছে যে সব কিছু নিয়ে কথা বলতেছি, বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, এলোমেলো হয়ে যাইতেছে কথাবার্তা। তো হলুদ পতাকার ওরা মিশরে আসবে এবং সাথে কালো পতাকাবাহী এই একটা দলের সাথে ওদের হচ্ছে হবে, আবার যুদ্ধ হবে। তো ওরা হচ্ছে হয়তো ইসলামের কথাই বলবো, কিন্তু ওরা সঠিক না। এখন আচ্ছা, এই গেল মিশর প্রসঙ্গে বললাম। আর এদিকে বলতেছিলাম কোন ব্যাপারে, ইরানের প্রসঙ্গে আর একটু বলি। ও যুদ্ধ যেটা একটু হইতে বলছিলাম, দেখা গেছে নভেম্বরের শেষে নাকি ডিসেম্বরের শুরুর দিকে করছিল ইরানের এই যে সেনাবাহিনীর প্রধান, উনি হচ্ছে ওই ইরাক, সিরিয়া এগুলো ভিজিট করছিল। এবং তখন কিন্তু একটা উত্তেজনা ছিল যে হিজবুল্লাহ সহ রেডি ছিল যে গোলান দখল করবে। সিরিয়ার গোলান কিন্তু এখন ওটা ইসরায়েলের আন্ডারে, গোলান হাইস্ট দখল করবে, গোলান মালভূমি। তো ওইটা কিন্তু দখল, ওই রকম একটা যুদ্ধের চলতেছিল। কিন্তু এখানে বাম হাত ঢুকে দিয়েছিল আসলে রাশিয়াও আসছে। এই যে আমাদের 71 টিভি নিউজে দেখলাম যে তারা দূরবীন দিয়ে দেখতেছে সেই, মানে রাশিয়া বুঝাইতেছে যে আমরা তোমাদের সাথে আসি। আসলে কিন্তু ওই যে আমাদের ফোর্স আসতেছে, এইটা করে আসলে রাশিয়া কিন্তু ওই সময় ক্ষেপণ করছে এবং ওই যুদ্ধটা আসলে হয় নাই। এবং ওই যুদ্ধটা হলে একটু গাজা থেকে মানে ইসরায়েলি বাহিনী বের হওয়ার একটা চান্স ছিল। কারণ হচ্ছে ওই যে হিজবুল্লাহ সহ আইআরজিসি সহ ওই সিরিয়ার আসাদ বাহিনী যদি ওই গোলানটা দখল করে কইতো যে তোমরা গাজা থেকে বাইরে না হলে এটা আমরা ছাড়বো না, তখন দেখা গেছে একটা পসিবিলিটি ছিল। কিন্তু এই যে ওই সৌদি আমেরিকা অ্যালায়েন্স, এটা কিন্তু কোরআন অনুযায়ী ঠিক না। কোরআন বলছে যে তোমরা ইহুদি নাসারাদের সাথে অ্যালায়েন্স করো না, বন্ধুত্ব করে না। এখন আমরা দেখা গেছে ওই আলোচনা হয় যে আমার বন্ধু অমুক ধর্মের এই বন্ধুত্বের কথা কিন্তু কোরআন কয় না। কোরআন কইছে
ওই যে এ অ্যালায়েন্স, মানে ওইরকম জোট, ওই মাথা সেই মাথা, ওই দেশের লগে ওই দেশে, এই বন্ধুত্বের কথা কইছে, কারণ এরা তো আমাদের শত্রু। এটা আমরা বুঝতেছি, এটা আপনারা বুঝতেছেন। তো সৌদি কিন্তু অলরেডি এই ইহুদি হইল আপনার ইসরায়েল আছে, আর অলরেডি আমেরিকার লগে কিন্তু আছে, ইসরায়েলের লগেও করতে গেছিল, ওইটা হামাসের এখন এই কারণে, হামাসের হামলার কারণে ওইটা স্থগিত হয়ে গেছে, এটা হয় নাই। অলরেডি খ্রিস্টানদের লগে তো নাসারাদের লগে তো আছেই। এখন ইরানের সাথে যে রাশিয়ার যেই বন্ধুত্বটা, এটা আসলে এটা ঠিক আছে, একটা বন্ধুত্ব আছে, কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যখন ওই আরব আমিরাত যখন ইরানের 3টা দ্বীপ নিজেদের দাবি করলো, তখন রাশিয়া ওই আরব আমিরাতের এই কথাটা সাপোর্ট দিছে। আবার এই যে ইয়েতে যখন সিরিয়াতে সিরিয়াতে যখন ইরানের আইডিসি ঢুকলো, তখন এইখানে আবার ওই ইরানকে সাপোর্ট দিব কইয়া কিন্তু রাশিয়া ঢুকছে। আবার সেম গোলানের যুদ্ধ, গোলান দখল করার যে একটা প্ল্যান চলতেছিল হয়তো, তো ওইটাতে আবার রাশিয়া এসে এখানে কিন্তু ঝামেলা করছে। রাশিয়া একটা ভয় পাইতেছে ইরানকে নিয়ে, কারণ হচ্ছে এই যে কাজাকিস্তান আজারবাইজান থেকে শুরু করে এই যে এই এলাকাগুলা, এগুলো যদি ইরান রাশিয়ার অ্যালায়েন্সটা আসলে ওই রকম না, এরা হচ্ছে একটু ফেলাঠেলি আছে, ইরান ইরান সবই বুঝে। তো এই যে এই এলাকাগুলা ইরানের ছায়াতলে চলে আসবে, এটা কিন্তু রাশিয়া এই রিস্কে আছে। রাশিয়া চায় না যে এই ইরান রাশিয়াতে শক্তিশালী হোক, যদিও আমরা দেখতেছি যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া আসলে প্রক্সি বাহিনী, মানে প্রক্সি না, রিজার্ভ ফোর্স, হাওলাতি ফোর্স, চেচেন বাহিনী এগুলো নিয়ে যুদ্ধ করতেছে। ফোর্সের দিক দিয়ে ইরান কিন্তু রাশিয়ার থেকে উন্নত, একটা সুপার পাওয়ার বলা যায়। এখন একটা ঠেলাঠেলি আছে, কিন্তু আবার একটা হাদিস আছে কি, ওই যে মুসলিমদের একটা বড় দলের সাথে খ্রিস্টানদের একটা বড় দল মিলে যাবে এবং খ্রিস্টানদের আরেকটা বড় দলকে হারাই দিবে। এখন এটা যদি আমরা বলতে যাই, তাহলে দেখা গেছে যে ওই ইরানের সাথে মুসলিমদের একটা বড় দল, খ্রিস্টানদের একটা বড় দল, খ্রিস্টানদের এই রাশিয়ানরা কিন্তু অর্থোডক্স খ্রিস্টান, আর ওই আমেরিকানরা কিন্তু ক্যাথলিক খ্রিস্টান। তো অর্থোডক্সরা যদি ইরানের লগে মিলে যায় এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে, ওই আমেরিকারা হারাই দিবে, এরকম একটা বোঝা যাচ্ছে। তো তা আবার দেখা গেছে এদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি হইব, তখন এরা যখন এই আমেরিকারা হারাই দিবে, তখন দেখা গেছে মিডল ইস্টে আবার জায়গা দিবে না রাশিয়া আর ইরান, তখন হইলো ইরানের লগে আবার রাশিয়ার ঝামেলা হয়ে শেষমেশ কিন্তু ওরা আলাদাই হয়ে যাবে। তো দেখা যাক, আসলে এগুলো আমার মতে এগুলো অনেক দেরি আছে। তো অনেকভাবে বিশ্লেষণ করতেছে, দেখা যাক কি হয়। তবে এই যে ফিলিস্তিনে আমাদের এত মানুষজন মরলো, এই যে পলিটিক্যাল ধর্মের কথা বাদ দেন, এরা তো মানুষ। তো এদের বিচার আসলে এই যে আমেরিকা ইসরায়েলের এটা করতেছে, এই যে নেতানিয়াহুর বিচার কেমনে সম্ভব না। ওরা একজন মানুষ মারলে ওই মারার বদলে আপনার ফাঁসি, মানে যে দুনিয়ার যে আইন, মানে আপনার মৃত্যু, এটা হলো শাস্তি। কিন্তু অত হাজার লাখ মানুষ মারলো, আমেরিকা লাখ সারা ওয়ার্ল্ডে লাখ মানুষ মারছে। এই যে ইসরায়েল এখন নেতানিয়াহু গাজায় হাজার মানুষ মারছে। তো এগুলোর বিচার আসলে আল্লাহর দরবার ছাড়া এগুলো হইব না। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে মারবো, জাহান্নামের আগুনে পোড়াইবো, তুমি জ্বলা যাইবা, শেষ হয়ে যাইবা, তোমার এই যে হাতের ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আমি আবার মিলাই দিব, মানে বারবার শাস্তি। ওই শাস্তিটাই দেখা গেছে এই নেতানিয়াহুরা পাবে। আসসালামু আলাইকুম।